নমস্কার, আমি অমিত ঘোষ, সহশিক্ষক বংশী উচ্চ বিদ্যালয়। আমাদের দেশ এক সংকটের মধ্যে দিয়ে দৌড়চ্ছে। করোনা ভাইরাসে বিপর্যস্ত জনজীবন, ছেলে মেয়েদের পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে যে অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করা হয়েছে তাকে সাধুবাদ জানিয়ে রীতিমতো ক্লাস শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের গৃহবন্দী জীবনে তারা টিভি খুললেই পড়াশোনাটা করতে পারবে, এটা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। তো আজকে আমার বিষয় নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ। এখন সমস্যা, প্রত্যেকটা স্কুলেই ব্যাকরণ কিছু না কিছু পড়ানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার আগে। কতটা পড়ানো হয়েছে সে বিষয়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হতে পারে। তো আমরা চেষ্টা করব প্রথম থেকেই পড়ানোর চেষ্টা করব। আমি যতটা পড়িয়ে যাব, তোমরা বইটা খুলবে, সব বই দেওয়া আছে, তোমরা সেই পর্যন্ত পড়াশোনা করার চেষ্টা করবে এবং পরবর্তীতে যখন স্কুল খুলবে মাস্টারমশাইদের সাহায্যে তোমরা সেই বিষয়গুলো আরো ভালো রপ্ত করতে পারবে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় ব্যাকরণের ধ্বনি। এখন ব্যাকরণের ধ্বনি যখন আমরা আলোচনা করতে যাব, তখন প্রথমেই উঠে আসবে এই ধ্বনি আসলে কি। তোমরা সবাই জানো ধ্বনির ইংরেজি প্রতিশব্দ সাউন্ড। এখন এই সাউন্ড তো বিভিন্ন অর্থে ইংরেজিতে ব্যবহৃত হয়। কি অর্থে যদি ধরা হয়, প্রকৃতিদত্ত বিভিন্ন শব্দ রয়েছে, বর্তমান যান্ত্রিক যুগে শব্দ রয়েছে, মাইকের শব্দ রয়েছে, ফ্যানের শব্দ রয়েছে, কিন্তু সেই সব সাউন্ড আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য ধ্বনি না বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি। তাহলে আর একটা প্রশ্ন আমাদের মনে উঠে আসে যে বাকযন্ত্র কাকে বলে? বাকযন্ত্র আমরা কাকে বলবো? বাকযন্ত্র, এই বাকযন্ত্রটা কি না, ভাষায় ব্যবহারযোগ্য ধ্বনিসমূহের উচ্চারণে যে অঙ্গ বা প্রত্যঙ্গগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছে তাদের সমষ্টিকে বলা হচ্ছে বাকযন্ত্র। আমি আরেকবার বলছি না, ভাষায় ব্যবহারযোগ্য ধ্বনিসমূহের উচ্চারণে, অর্থাৎ কোনো একটা ভাষায় আমরা যে ধ্বনিগুলো ব্যবহার করি সেই ধ্বনিসমূহের উচ্চারণে যে অঙ্গ বা প্রত্যঙ্গগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছে তাদের সমষ্টিকে আমরা বলছি বাকযন্ত্র। এখন এই বাকযন্ত্র কি কোনো একটা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ না কতগুলো অঙ্গের সমষ্টি? এই জায়গাটা বুঝতে গেলে আমাদের ধ্বনি উচ্চারণ প্রক্রিয়াটাকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের যাবতীয় ধ্বনি দুটো প্রক্রিয়ায় উচ্চারিত হয়। কি না, ভেতর থেকে শ্বাসবায়ুর বাইরে বেরিয়ে আসা এবং বাইরে থেকে শ্বাসবায়ুর ভেতরে যাওয়া, এই দুই প্রক্রিয়ায় আমাদের যাবতীয় ধ্বনি উচ্চারিত হয়। তো এই দুই প্রক্রিয়া, অর্থাৎ শ্বাসবায়ু উৎপত্তি লাভ থেকে শুরু করে শ্বাসবায়ুর বেরিয়ে আসা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তারা সবাই বাকযন্ত্রের মধ্যে পড়বে। কারণ সবার প্রথমে এই বাকযন্ত্রের ভিত্তিভূমি বা গোড়া আমি যদি বলতে চাই তাহলে আসবে কিন্তু ফুসফুস। তোমরা অনেকে হয়তো অবাক হয়ে যাবে যে ফুসফুস কেন না, ফুসফুস একটা পামযন্ত্র হিসেবে কাজ করে এবং তার সেই পামের ফলে বা তার সেই প্রক্রিয়ার ফলে ভেতরের কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে আসে এবং বাইরে থেকে অক্সিজেন ভেতরে যায়। তাই ফুসফুস আমাদের বাকযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার ফুসফুস থেকে শ্বাসবায়ু যখন বেরিয়ে আসার সময় শ্বাসনালীর মধ্যে দিয়ে বেরিয়ে এসে আমাদের মুখগহ্বরে কোথাও না কোথাও বাধা পেয়ে ধ্বনি উচ্চারিত হয়। তাহলে ফুসফুস আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়বে। তারপরে স্বরযন্ত্র পড়বে। স্বরযন্ত্র অর্থাৎ ধ্বনিবাহী বাতাস বাইরে বেরিয়ে আসার সময়, ফুসফুস থেকে উৎপত্তি লাভ করে বাইরে বেরিয়ে আসার সময় যেই জায়গায় প্রথমে ঘা মারে সেটাকে আমরা বলছি স্বরযন্ত্র।
এই ষড়যন্ত্র আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়বে। এই ষড়যন্ত্রের মধ্যে দুটো পাতলা পর্দার মতো অংশ রয়েছে, দেখো বোর্ডে আমি নামটা লিখলাম, তার নাম ষড়তন্ত্রী। এই ষড়তন্ত্রীর মধ্যে দুটো পাতলা পর্দার মতো অংশ রয়েছে। সেই পাতলা পর্দা দুটোর বাধা প্রদানের উপর ভিত্তি করে ধ্বনিগুলি গাম্ভীর্যতা প্রাপ্ত হয়। তো ষড়তন্ত্রী থেকে এবার শ্বাসবায়ু মুখবিবরে আসছে। এই মুখবিবরটা আমার কাছে অনেকটাই দোতলা বাড়ির মতো, যে দোতলা বাড়ির মাঝখানে ছাদ রয়েছে তালু, আর ওপর তলায় রয়েছে নাসিকা, আর নিচতলায় রয়েছে আরো অনেকে। তাহলে কে কে রয়েছে না, প্রথমে আসি আমাদের তালু কিন্তু তাহলে বাকযন্ত্রের মধ্যে পড়ছে। এবং আমরা যদি দেখি যে তালুর স্পর্শে তালুর সাহায্যে জিহ্বাকে নিয়ে তালব্য ধ্বনিগুলো উচ্চারিত হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে আসি তালুর ঠিক ছাদের কাজ করছে, আর দোতলায় রয়েছে কে, নাসিকা। এই নাসিকাও কিন্তু আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়বে, কারণ শ্বাসবায়ু মুখ দিয়ে যখন বেরিয়ে আসে বা নাক দিয়েও বেরিয়ে আসে। মুখ দিয়ে যখন শ্বাসবায়ু বেরিয়ে আসে তখন সেই ধ্বনিগুলোকে আমরা বলছি মৌখিক ধ্বনি, আর যদি নাসিকা দিয়ে বেরিয়ে আসে তখন তাদেরকে আমরা বলছি নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি। আচ্ছা, যাই হোক, এবারে নাসিকা তাহলে বাকযন্ত্রের মধ্যে পড়ছে। এবারে আসি নিচতলায় দাঁত রয়েছে আমাদের, দন্ত কিন্তু আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়ছে, কারণ জিহ্বা দাঁতে স্পর্শ করে দন্ত ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করে। তাহলে দাঁত আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়ছে। এবার আসি ওষ্ঠ অর্থাৎ ঠোঁট। আমরা জানি আমাদের ঠোঁটের উপরের অংশটাকে বলা হয় ওষ্ঠ, আর নিচের অংশটাকে বলা হয় অধর। এরাও কিন্তু আমাদের ধ্বনি উচ্চারণে সাহায্য করছে, কারণ আমাদের ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনিগুলো এই ওষ্ঠ অধরের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তো এরা সবাই আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়ছে, এবং এই বাকযন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যাকে ছাড়া ধ্বনি উচ্চারণ সম্ভব নয়, সে হলো আমাদের জিহ্বা। জিহ্বা ছাড়া আমাদের ধ্বনি উচ্চারণ সম্ভবপর হয় না। তাই জিহ্বা বাকযন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আমরা এক কথায় জিহ্বাকে বাকযন্ত্রের বস বলতে পারি, তাকে ছাড়া বাকধ্বনি উচ্চারণ সম্ভবপর নয়। যাই হোক, তাহলে বাকযন্ত্র তোমরা তো বুঝতে পারছো, কোন নির্দিষ্ট একটি অর্গান বা নির্দিষ্ট একটি অঙ্গ বাকযন্ত্রের মধ্যে পড়ে না। এই বাকযন্ত্রের মধ্যে আমাদের ফুসফুস পড়বে, আমাদের ষড়যন্ত্র পড়বে, ষড়তন্ত্রী পড়বে, আমাদের তালু পড়বে, নাসিকা, দন্ত পড়বে, ওষ্ঠ, জিহ্বা। এরা সবাই আমাদের ধ্বনি উচ্চারণে সাহায্য করছে। এবারে আর একটা প্রশ্ন উঠে আসে মনে, যাদেরকে আমরা বাকযন্ত্র বলছি, জীবন প্রক্রিয়ার আপেক্ষিক গুরুত্বের বিচারে কি তারা বাকযন্ত্র? যদি এই প্রশ্নটা তোমাদের করা হয় যে যাদেরকে আমরা বাকযন্ত্র বলছি তারা কি জীবন প্রক্রিয়ার আপেক্ষিক গুরুত্বের বিচারে বাকযন্ত্র, তোমরা একটু ভাববে এবং অবশ্যই তোমরা এটা নিয়ে একটু নিজেদের মাথায় কাজ করানোর চেষ্টা করবে। আমি শুধু বলি, নাসিকা প্রথম কাজ কিন্তু ধ্বনি উচ্চারণ নয়। নাসিকার প্রথম কাজ কি না, গন্ধ নেওয়া। দাঁতের প্রথম কাজ কি, ধ্বনি উচ্চারণ না, খাবারকে চেবানো। ওষ্ঠের কাজ কি, ধুলোগুলি হাত থেকে মুখটাকে রক্ষা করা। জিহ্বার কাজ কি, জিহ্বার মধ্যে স্বাদ করে রয়েছে, জিহ্বা টেস্ট নিতে সাহায্য করে, স্বাদ নিতে সাহায্য করে। তাহলে যাদেরকে আমরা বাকযন্ত্র বলছি তারা কিন্তু জীবন প্রক্রিয়ার আপেক্ষিক গুরুত্বের বিচারে বাকযন্ত্র নয়, অপেক্ষাকৃত গৌণ বিচারে তাদেরকে আমরা বাকযন্ত্র বলতে পারি। আচ্ছা, তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই বাকযন্ত্র জিনিসটা পরিষ্কার হলো। এবারে এই বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। এবার এই বাকযন্ত্রটাকে আমি মুছছি। এবারে এই যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি তার প্রক্রিয়াটা আমি একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে শ্বাসবায়ুর গতিপথ। শ্বাসবায়ুর গতিপথ অর্থাৎ শ্বাসবায়ু বাইরে বেরিয়ে আসে আবার ভেতরে যায়, এই নিরিখে আমরা ধ্বনিকে দুই ভাগে ভাগ করছি।
কি কি লিখলাম, একটা বহির্গামী ধ্বনি ও আরেকটা অন্তর্গামী ধ্বনি। বহির্গামী ধ্বনি এবং অন্তর্গামী ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে এই বহির্গামী ধ্বনি আর অন্তর্গামী ধ্বনি কোনটা? অর্থাৎ যে ধ্বনি ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে আসার সময় যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, অর্থাৎ ভেতরের শ্বাসবায়ুটা বাইরে বেরিয়ে আসার সময় যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো কিন্তু বহির্গামী ধ্বনির মধ্যে পড়ে। আর অন্তর্গামী ধ্বনি কোনগুলো না, বাইরে থেকে অক্সিজেন ভেতরে যাওয়ার সময় যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে অন্তর্গামী ধ্বনি। আমাদের বাংলা ভাষায় যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আমাদের বাংলা ভাষায় যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার সবই কিন্তু বহির্গামী ধ্বনি। কিন্তু অন্তর্গামী ধ্বনির ব্যবহার কোথায় আছে? সিন্ধি ভাষায় আছে, বুশম্যান ভাষায় আছে, এই সমস্ত ভাষায় অন্তর্গামী ধ্বনির ব্যবহার আছে। কিন্তু আমাদের ভাষায় যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি সবই কিন্তু বহির্গামী ধ্বনি। দু একটা অন্তর্গামী ধ্বনি হয়তো আমরা পাই। তোমরা তোমাদের ইলিয়াস গল্পটি পড়েছো, সেই ইলিয়াস গল্পে যেখানে ইলিয়াসের আগের অবস্থা এবং পরবর্তীকালে তার দৈন্য দশা যখন মোহাম্মদ শাহর বাড়িতে অতিথিরা জানতে পারলো তখন কিন্তু তারা সকলে জিভ দিয়ে একটা চুকচুক শব্দ করেছিল। এই যে জিভ দিয়ে যে চুকচুক শব্দ করা হয় এক্ষেত্রে কিন্তু আমাদের অন্তর্গামী ধ্বনির ব্যবহার হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় বাংলা ভাষায় আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি তার বেশিরভাগই হচ্ছে বহির্গামী ধ্বনি। আচ্ছা, এবারে আসি, এটা ধ্বনি উচ্চারণের প্রাথমিক প্রক্রিয়া আমরা আলোচনা করলাম। এবার ধ্বনি সত্তার স্বরূপ বিচার যদি আমরা করি, এই ধ্বনি সত্তার স্বরূপ বিচারে ধ্বনিকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। কি কি তোমরা বোর্ডে লক্ষ্য করবে, একটাকে আমরা বলছি বিভাজ্য ধ্বনি এবং আরেকটাকে আমরা বলছি অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বিভাজ্য ধ্বনি আর কাকে বলে, আর অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এগুলো কোনটা? আচ্ছা, আমাদের বাক প্রবাহে এমন কিছু ধ্বনি পাওয়া যায় যেগুলোকে আমরা ভেঙে দেখাতে পারি, সেই ধ্বনিগুলোকে আমরা বলছি বিভাজ্য ধ্বনি। আর আমাদের বাক প্রবাহে এমন ধ্বনিও পাওয়া যায় যাদেরকে ভেঙে দেখানো যায় না, সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। আমরা এই অবিভাজ্য ধ্বনি উদাহরণে যাই, আমরা কবিতা পাঠ করতে গেলে তার একটা সুর থাকে, তার ঝোঁক থাকে, তো এই সবকে আমরা ভেঙে দেখাতে পারি না। যেমন আমি বলছি, একটা বাক্যটা দেখো আমার ব্ল্যাকবোর্ডে দেখো, রাম স্কুলে যাবে। আবার লিখছি রাম স্কুলে যাবে। দুটো বাক্যের মধ্যে পার্থক্য আছে। প্রথম বাক্যটাকে আমরা বলছি বিবৃতিমূলক বাক্য, কিন্তু পরের বাক্যটা দেখো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এবং এইটা কিন্তু যখন আমরা বলবো তখন কিন্তু আমার বলার ধরনের উপর নির্ভর করবে কোনটা বিবৃতিবাচক বাক্য আর কোনটা প্রশ্নসূচক বাক্য। ধরো বলছি রাম স্কুলে যাবে, রাম স্কুলে যাবে, এটা বিবৃতিমূলক বাক্য হচ্ছে। আবার যখন বলছি রাম স্কুলে যাবে তখন কিন্তু প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই সুর তরঙ্গের উপরেই নির্ভর করছে বাক্যটা কি ধরনের বাক্য। এক্ষেত্রে এগুলোকে আমরা ভেঙে দেখাতে পারি না, এদেরকে আমরা বলছি অবিভাজ্য ধ্বনি। পরিষ্কার? এবার আসি বিভাজ্য ধ্বনি। আমি আগেই বলেছিলাম যে ধ্বনিগুলোকে ভেঙে দেখানো যায় সেই ধ্বনিগুলোই হচ্ছে বিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনিতে আমরা আসি এবার। এই বিভাজ্য ধ্বনি আবার দুই প্রকার। কি কি না, স্বরধ্বনি আর কি না ব্যঞ্জন ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেগুলো মূলত বাকযন্ত্রের বিভিন্ন অংশ, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণের প্রক্রিয়া,
এবং সেই প্রক্রিয়ার শেষে আমরা পেলাম ধ্বনির দুটো বেসিক ভাগ, একটা বিভাজ্য ধ্বনি আর একটা অবিভাজ্য ধ্বনি, এবং শেষে আমরা এসে বিভাজ্য ধ্বনি দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আলোচনার মধ্যে প্রবেশ করব। আচ্ছা, প্রথমে আসি এবার স্বরধ্বনি। স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি কোনগুলো বা স্বরধ্বনি কাকে বলে? না, আমি আবার সেই ধ্বনি উচ্চারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ধ্বনিবাহী বাতাস প্রথমে কণ্ঠতন্ত্রীকে কম্পিত করে, সেখান থেকে সুরের সৃষ্টি হয়, তারপর ধ্বনিবাহী বাতাস অন্য কোথাও বাধা না পেয়ে স্বচ্ছন্দে বাইরে বেরিয়ে আসছে, সেই ধ্বনিগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। সংজ্ঞাটা হয়তো একটু বড়ই হয়ে গেল, তবু তোমরা এইভাবে পড়লে হয়তো তোমাদের কাছে জিনিসটা বেশি পরিষ্কার হবে। কারণ আমাদের ধ্বনি উচ্চারণের প্রথম যে জায়গা, অর্থাৎ যেখানে এসে ঘা মারছে, সেই জায়গাতে কিন্তু স্বরধ্বনি উচ্চারিত হয়। আরেকবার বলছি, ভালো করে শুনবে। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ধ্বনিবাহী বাতাস প্রথমে কণ্ঠতন্ত্রীকে কম্পিত করে, সেখান থেকে সুরের সৃষ্টি হয়, তারপর ধ্বনিবাহী বাতাস মুখবিবরে আর কোথাও বাধা না পেয়ে স্বচ্ছন্দে বাইরে বেরিয়ে আসে, সেই ধ্বনিগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। যেমন অ, আ, ই, উ, তোমরা সবাই জানো এগুলো স্বরধ্বনির মধ্যে পড়ে। আমাদের আলোচনা কিন্তু বর্ণ নিয়ে নয়, আমাদের আলোচনা ধ্বনি নিয়ে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ধ্বনি আর বর্ণের মধ্যে ফারাক তোমরা সবাই জানো। ধ্বনি আসলে আমাদের উচ্চারণ, আর বর্ণ হচ্ছে কি না ধ্বনির লিখিত রূপ। ধ্বনিকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বর্ণকে আমরা দেখতে পাই। কেমন? তো যাই হোক, তো স্বরধ্বনি, এই স্বরধ্বনিকে যে ক্লাসিফিকেশন, স্বরধ্বনি যে শ্রেণীবিভাগ, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা জানোই যে তোমরা ক্লাস 9-এ উঠে গেছো, তোমাদের ক্লাস 9-এ যে ব্যাকরণ থাকবে, সেখানে 8-8-16 নাম্বার, এমসিকিউ 8 নাম্বার থাকবে, এসএকিউ 8 নাম্বার থাকবে, এবং প্রত্যেকটাই কিন্তু মানে অবজেক্টিভ কোশ্চেন। তাই আমাদের পুরো জিনিসটা ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তো যাই হোক, এই স্বরধ্বনিকে আমরা যখন ভাগ করি, তখন কিন্তু এর অনেকগুলো দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে গতিপথ, শ্বাসবায়ুর গতিপথ। এই শ্বাসবায়ুর গতিপথ অনুসারে আমরা স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করব? না, এই অনুযায়ী স্বরধ্বনিকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটাকে বলছি আমরা মৌখিক স্বর, এবং আরেকটাকে আমরা বলছি অনুনাসিক স্বর। আচ্ছা, মৌখিক স্বর আমরা তো প্রথমেই বললাম যে শ্বাসবায়ু যখন বেরিয়ে আসে মুখবিবর দিয়ে, তখন দুটো দিক দিয়ে বেরিয়ে আসে। একটা মুখ দিয়ে বেরিয়ে আসে, আর একটা হচ্ছে নাসিকা দিয়ে বেরিয়ে আসে। যখন স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়ে বেরিয়ে আসবে, তখন সেটাকে আমরা বলবো মৌখিক স্বর। অর্থাৎ অ, আ, এটা যদি আমরা উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে, তাহলে সেগুলো মৌখিক স্বর। আবার এই স্বরধ্বনি উচ্চারণের সময় যদি শ্বাসবায়ু নাসিকা দিয়ে বেরিয়ে আসে, তখন সেটা হয়ে যাবে কি না, তখন সেটা হয়ে যাবে অনুনাসিক স্বর। তোমাদের মনে হয় একটু একটা সমস্যা তৈরি হচ্ছে, আমি তোমাদের সমস্যাটাকে পরিষ্কার করে দিচ্ছি। তারপর ব্যঞ্জন ধ্বনি তোমরা হয়তো পড়েছো। ব্যঞ্জনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যঞ্জন রয়েছে যেগুলো নাকে সুরে উচ্চারিত হয় বা নাক দিয়ে উচ্চারিত হয়, এটা সত্যি। কোনগুলো? না, বর্গের পঞ্চম। আমি বলছি ও, য়, মূর্ধন্য, দন্তান্ন, ম। এই যে ব্যঞ্জনগুলো আছে, এরা কিন্তু স্পেসিফিক নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে এমন কোনো স্বরধ্বনি নেই যে স্বরধ্বনিতে উচ্চারণ নাক দিয়ে হয়। কিন্তু স্বরধ্বনির সঙ্গে যখনই আমরা স্বরধ্বনিকে আমরা যখন নাকের সুরে উচ্চারণ করি, তখন সেটা হয়ে যায় অনুনাসিক স্বর। এবার একটু ভালো করে বোঝো, আমি যখন উচ্চারণ করছি কাঁটা, তখন এটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? ক যোগ আ যোগ ট যোগ আ। এবার দেখো, মনে হতে পারে চন্দ্রবিন্দুটা হয়তো কয়ের মাথায় আছে। আসলে কি কয়ের মাথায় আছে? না, চন্দ্রবিন্দু কিন্তু কয়ের মাথায় নেই, আছে কার মাথায়? আয়ের মাথায়। তাহলে এই স্বরটাকে আমরা কি বলবো? অনুনাসিক স্বর।
হলো, নিশ্চয়ই আমি বোঝাতে পারছি। এবারে আসি যে আমরা তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু যদি মুখ দিয়ে নির্গত হয় তখন সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলি মৌখিক স্বর, আর যদি নাসিকাতে নির্গত হয় শ্বাসবায়ু তখন সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলছি কি না অনুনাসিক স্বর। এবারে এই যে মৌখিক স্বর, এই মৌখিক স্বরকে আমরা কয় ভাগে ভাগ করছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু এই সবটাকে এবার তুলে দিয়ে আমি মৌখিক স্বরের ভেতর ঢোকার চেষ্টা করছি। আমি যাচ্ছি এবার মৌখিক স্বর। মৌখিক স্বর, এই মৌখিক স্বরকে আমরা 4 ভাগে ভাগ করছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমে আসি মৌলিক স্বর, তারপরে আসি যৌগিক স্বর, তারপরে আসি অর্ধস্বর, এবং তারপরে আসি আমরা মিশ্র স্বর। এই মিশ্র স্বরটা কোনো বইয়ে হয়তো দেওয়া নেই, আমি আলোচনার স্বার্থে আলোচনা করছি। এবারে আসি যে মৌখিক স্বরকে আমরা 4 ভাগে ভাগ করছি। কি কি না মৌলিক স্বর, মৌলিক যাকে ভাঙানো যায় না, অর্থাৎ যে স্বরধ্বনিগুলো অবিভাজ্য, তাদেরকে ভেঙে দেখানো যায় না, সেগুলোকে আমরা বলছি হচ্ছে মৌখিক স্বর, মৌলিক স্বর। এই মৌলিক স্বর বাংলায় কয়টি রয়েছে না বাংলা মৌলিক স্বর 7টি। কি কি দেখো ভালো করে লক্ষ্য করবে, অ, আ, ই, উ, এ, ও এবং এ। এই 7টাকে আমরা বলছি মৌলিক স্বর। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে যে 7টার মধ্যে অ, আ, ই, উ, এ, ও এই 6টারই কিন্তু বর্ণরূপ আছে, এর বর্ণরূপ নেই। হলো, তাহলে এই 7টা হচ্ছে মৌলিক স্বর। আর যৌগিক স্বর কোনটা না যে স্বরধ্বনিগুলো একাধিক মৌলিক স্বরের সমন্বয়ে তৈরি তাদেরকে বলা হচ্ছে যৌগিক স্বর। যেমন ধরো আমরা যখন বলছি ওই, ওই উচ্চারণ করলে কিন্তু দাঁড়ায় হচ্ছে ও যোগ হর্ষই, বা আমরা যখন বলছি ও তখন এখানে আসবে ও যোগ হর্ষ। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে দুটো করে স্বরধ্বনি লুকিয়ে রয়েছে, তাই এগুলোকে আমরা বলছি যৌগিক স্বর। এখন যৌগিক স্বরের সংখ্যা কয়টি এই নিয়ে ভাষাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে, বিতর্ক রয়েছে, তাই সেই জায়গায় আমরা ঢোকার চেষ্টাটাই করবো না। শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে বাংলায় যৌগিক স্বর আছে, ওই এবং ও এর বাদেও কিন্তু যৌগিক স্বর আছে। ধরো তুমি মাকে বললে মা, মা 5 টাকা দাও তো। যখন আমি এই বাক্যটা তুমি বলছো তোমার মাকে মা 5 টাকা দাও তো, এখানে দাও যখন উচ্চারণ করছো তোমরা দাও, তখন এখানে আসলে কি উচ্চারিত হচ্ছে দ যোগ আ যোগ ও। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আ এবং ও পাশাপাশি উচ্চারিত হচ্ছে, তাই এরাও কিন্তু যৌগিক স্বরের মধ্যে পড়বে। হলো, নিশ্চয়ই বোঝাতে পারছি। শুধুমাত্র ওই এবং ও এরাই যে যৌগিক স্বর এমন ব্যাপার নয়, এর বাইরেও যৌগিক স্বর আছে যেগুলো আমরা ভাষার মধ্যে উচ্চারণ করি। আচ্ছা, এবারে আসি মৌলিক স্বর গেল, যৌগিক স্বর গেল, এবার অর্ধস্বর। অর্ধস্বর বাংলায় 4টি স্বরধ্বনি রয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো, ই, উ, এ, ও। এই 4টি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি, এই 4টি স্বরধ্বনি এরা কিন্তু পূর্ণাঙ্গ দল গঠন করতে পারে না, অথচ দল গঠনে সাহায্য করে, তাই এদেরকে আমরা বলছি হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বরকে ইংরেজিতে বলা হয় সেমিভায়াল। হলো, এবার এই 4টে অর্ধস্বর রয়েছে। এবার আসি মিশ্র স্বর। এই মিশ্র স্বরটা কোনো বইয়ে আছে, কোনো বইয়ে নেই। আমি একটা ধ্বনির নাম লিখলাম, দেখো তোমরা হয়তো বুঝতে পারবে। আমি লিখলাম রি। এই রি এটাকে আমরা বলছি মিশ্র স্বর, কারণ না এই রি যখন আমরা উচ্চারণ করি আমরা কিন্তু রি উচ্চারণ করি না, আমরা আসলে উচ্চারণ করি হচ্ছে র যোগ ই, অর্থাৎ আমরা র ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ই ধ্বনিকে নিয়ে উচ্চারণ করি। যেহেতু ব্যঞ্জনের সঙ্গে মিশ্র অবস্থায় এর উচ্চারণ হয়, তাই আমরা রিকে মিশ্র স্বর বলতে পারি। হলো, এটা গেল হচ্ছে আমাদের মৌখিক স্বরের শ্রেণীবিভাগ। হলো, এবারে আসি তোমাদের মাত্রাগত বিচারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ আমরা এবার করব।
মাত্রাগত বিচার। মাত্রাগত বিচারে স্বরধ্বনিকে আমরা কয় ভাগে ভাগ করছি? না 3 ভাগে ভাগ করছি। হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং আমরা আসছি আর একটা প্লুতস্বর। হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং হচ্ছে প্লুতস্বর। হ্রস্বস্বর কোনগুলো? না যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে সেগুলোকে আমরা বলছি হ্রস্বস্বর। ধরো যদি আমরা অ ধরি, অ কিন্তু উচ্চারণ করতে কম সময় লাগে। যদি ই ধরি, ই উচ্চারণ করতে কম সময় লাগে, তাই এরা হ্রস্বস্বর। আবার যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেগুলোকে আমরা বলছি দীর্ঘস্বর। যেমন ধরো আমরা যখন বলি আ বা দীর্ঘই, এরা কিন্তু দীর্ঘস্বরের মধ্যে পড়ে, অপেক্ষাকৃত বেশি সময় লাগে। আর প্লুতস্বর কোনটা? না গান করার সময়, কান্না করার সময় বা দূর থেকে কাউকে ডাকার সময় সেই হর্ষস্বরী হোক বা দীর্ঘস্বরী হোক, তাকে অধিক মাত্রার বিলম্বিত লয়ে উচ্চারণ করা হয়, তখন সেই স্বরটাকে আমরা বলছি প্লুতস্বর। প্লুতস্বর মাথায় রাখতে হবে, প্লুতস্বর কমপক্ষে 3 মাত্রার হবে। অর্থাৎ প্লুতস্বরের সঙ্গে 3টি মাত্রা কিন্তু কম করে 3 মাত্রা থাকবে। তোমরা বড় নিশ্চয় হবে, হয়ে যাওয়ার পর তোমরা নিশ্চয়ই কথা সাহিত্য পড়বে। সেখানে পদ্মা নদীর মাঝি উপন্যাস রয়েছে, যেখানে যদু কে জিজ্ঞাসা করছে কুবের, যদু মাছ কিবা। এই যদু যখন উচ্চারণ করছে, যদু, এই উটা কম করে 3 মাত্রার হচ্ছে, এইটাকে আমরা বলছি প্লুতস্বর। অর্থাৎ কাউকে যখন দূর থেকে ডাকা হয় গান করার সময় বা কান্না করার সময় কি করা হয়? না অধিক মাত্রায় টেনে টেনে উচ্চারণ করা হয়, তাই এদেরকে আমরা বলছি হচ্ছে, তখন তাকে আমরা বলি হচ্ছে প্লুতস্বর। তাহলে এটা হচ্ছে মাত্রাগত বিচারে স্বরধ্বনি শ্রেণী বিভাগ জ্ঞান। এইবারে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা ঢুকবো। আমাদের যে 7টা মৌলিক স্বরধ্বনি আছে, সেই 7টা মৌলিক স্বরধ্বনির নাম নিশ্চয়ই একটু আগে তোমরা জানলে, আমি আবার লিখছি। আমি এবার 7টি মৌলিক স্বরের নাম এখানে লিখছি, আর একবার লিখছি। কি কি? না অ, আ, ই, উ, এ, ও, এ। এই 7টাকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি। এই 7টি মৌলিক স্বর যখন উচ্চারণের সময় এর জিহ্বা কোথায় থাকে, জিহ্বা কোন অবস্থানে থাকে, মুখবিবরে কতটা শূন্যস্থান তৈরি হয়, বা এই সময় ওষ্ঠ কোন দিকে অবস্থান করে, এই নিরিখে কিন্তু 7টা স্বরধ্বনিকে ভাগ করা হয়। এবং এটা কিন্তু আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে বা আমাদের ব্যাকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এর সঙ্গে পরবর্তীকালে তোমাদের ধ্বনি পরিবর্তনের যে সূত্রগুলো রয়েছে সেটা কিন্তু মিলে যাবে, বিশেষ করে স্বরসঙ্গতি। তাই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তবে ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার এই যে 7টা মৌলিক স্বরকে জিহ্বার অবস্থান, আমরা যখন বলছি জিহ্বা কোন দিকে যাচ্ছে, জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করি। এই জিহ্বা আবার কয় রকম অবস্থানে থাকতে পারে তো ভালো করে লক্ষ্য করবে। জিহ্বা 2 রকম অবস্থানে থাকতে পারে। একটা জিহ্বার উচ্চ ও নিম্ন অবস্থান, আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে জিহ্বার সম্মুখ ও পশ্চাৎ অবস্থান। এই 2 প্রকার অবস্থান হতে পারে। অর্থাৎ জিহ্বার অবস্থানের আবার 2টো শ্রেণী রয়েছে। আচ্ছা, প্রথমে আসি জিহ্বার উচ্চ এবং নিম্ন অবস্থান। এই নিরিখে এই যে 7টা স্বরধ্বনি, 7টা স্বরধ্বনিকে আমরা 4 ভাগে ভাগ করি। কি কি? একটু ভালো করে দেখবে। উচ্চস্বর, উচ্চ মধ্যস্বর, নিম্ন মধ্যস্বর এবং
4 নিম্নস্বর। একটু যখন তোমরা বাড়িতে পড়বে বই খুলে তখন একটু নিজেরা একটু ভালো করে উচ্চারণ করে পড়বার চেষ্টা করবে, জোরে উচ্চারণ করে পড়বার চেষ্টা করবে, তাহলে বিষয়টা বেশি পরিষ্কার হবে। আচ্ছা, উচ্চ নিম্ন অবস্থান অর্থাৎ জিহ্বা কতটা উপরে ওঠে এবং কতটা নিচে নামে, এই নিরিখেই 7টা স্বরধ্বনিকে আমরা 4 ভাগে ভাগ করছি। তো যখন আমরা ই এবং উ এই দুটো স্বরধ্বনি উচ্চারণ করি তখন জিহ্বা সর্বোচ্চ স্থানে থাকে, মুখের উপরে সব থেকে উঁচু জায়গায় থাকে, তাই এই ই এবং উ এই দুটো স্বরধ্বনিকে আমরা বলছি উচ্চস্বর, ই এবং উ। আচ্ছা, এরপরে আসি উচ্চ মধ্যস্বর। তাহলে নামটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো জিহ্বা উচ্চ মধ্যস্থানে থাকবে, অর্থাৎ জিহ্বা সর্বোচ্চ স্থানে থাকবে না, যে সর্বোচ্চ স্থানের ঠিক নিচে অবস্থান করবে সেটা হচ্ছে উচ্চ মধ্যস্বর। কোনটা কোনটা না, এ এবং ও এই দুটো স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন কি হয় না, জিহ্বা উচ্চ মধ্য স্থানে অবস্থান করে, তাই এ এবং ও এই দুটো স্বরধ্বনিকে আমরা বলছি উচ্চ মধ্যস্বর। এবার নিম্ন মধ্য অর্থাৎ উচ্চ মধ্য ঠিক নিচে, অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা নিম্ন মধ্য স্থানে অবস্থান করে সেটাকে আমরা বলছি নিম্ন মধ্যস্বর। কোনটা সেটা, অ এ, এই দুটোকে আমরা বলছি নিম্ন মধ্যস্বর। আর একটাই স্বরধ্বনি আছে যেটা উচ্চারণের সময় জিহ্বা একেবারে নিচে নেমে আসে, সেটা হচ্ছে আ। এই আকে আমরা বলছি নিম্নস্বর। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি আবার দেখাচ্ছি। দেখো, ই উ যেখান থেকে উচ্চারিত হয় তার ঠিক নিচ থেকে উচ্চারিত হয় এ ও, তার ঠিক নিচ থেকে উচ্চারিত হয় অ এ, এবং তার ঠিক নিচ থেকে উচ্চারিত হয় কে, আ। তোমরা উচ্চারণ করো, নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা উচ্চারণ করতে শুরু করে দিয়েছো। তোমরা উচ্চারণ করো, তোমরা উচ্চারণ করলেই বুঝতে পারবে। দেখো, ই উ যেখান থেকে উচ্চারিত হয় এ ও তার ঠিক নিচ থেকে, অ এর তার নিচে এবং আ সবার নিচে থেকে উচ্চারিত হয়, তাই এই ইউ কে আমরা বলি উচ্চস্বর, এ ও কে আমরা বলি উচ্চ মধ্যস্বর, অ এ নিম্ন মধ্যস্বর এবং আ হচ্ছে নিম্নস্বর হলো। এবার আসি জিহ্বার সম্মুখ ও পশ্চাৎ অবস্থান, অর্থাৎ জিহ্বা কতটা সামনের দিকে এগিয়ে এলো এবং জিহ্বা কতটা পেছনের দিকে সরে গেল, এই নিরিখে এই 7টা স্বরধ্বনিকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। কি কি না, সম্মুখ স্বর, তারপরে আসি পশ্চাৎ স্বর, আর আসি কেন্দ্রীয় স্বর। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। জিহ্বা এবার উপরে ওঠা নিচে নামার বিষয়টা নয়, জিহ্বার এবার সামনে এগিয়ে আসা এবং জিহ্বার পেছন দিকে সরে যাওয়া। এবার এই জিহ্বার সামনে এগিয়ে আসা অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের সামনের দিকে এগিয়ে আসে সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলছি সম্মুখ স্বর। আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা পেছন দিকে সরে যায় সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলছি পশ্চাৎ স্বর। আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বা যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সম্মুখেও যায় না পশ্চাতেও যায় না, কোথায় অবস্থান করে না কেন্দ্রীয় স্থানে অবস্থান করে, তখন সেই স্বরধ্বনিকে আমরা বলছি কেন্দ্রীয় স্বর। দেখো ভালো করে লক্ষ্য করবে, ই এ এ তোমরা নিশ্চয়ই উচ্চারণ করতে শুরু করে দিয়েছো। ই এ এ এই 3টি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের সামনের দিকে এগিয়ে আসে, ই এ এ এই 3টাকে তাই আমরা বলছি সম্মুখ স্বর। আচ্ছা, এবার আসি উ ও অ। এই 3টি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করছি উ ও অ, তখন জিহ্বা কিন্তু কোথায় চলে যাচ্ছে না পেছন দিকে সরে যাচ্ছে, তাই এই উ ও অ এই 3টি স্বরধ্বনিকে আমরা বলছি কি না পশ্চাৎ স্বর। আর যখন আমি আ উচ্চারণ করছি আ, তখন জিহ্বার সামনেও যাচ্ছে না জিহ্বা পেছনেও যাচ্ছে না, জিহ্বা কেন্দ্রীয় স্থানে অবস্থান করছে, তাই আকে বলা হয় কেন্দ্রীয় স্বর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে জিহ্বার অবস্থান কিন্তু 2 রকমের অবস্থান হতে পারে। একটা জিহ্বার উচ্চ এবং নিম্ন অবস্থান, অর্থাৎ জিহ্বা কতটা উপরে উঠলো কতটা নিচে নামলো, আর একটা জিহ্বার সম্মুখ ও পশ্চাৎ অবস্থান। দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস।
তাহলে যখন আমরা বলছি জিহ্বার উচ্চ নিম্ন অবস্থা মানে জিহ্বা মুখবিবরে কতটা উপরে উঠলো কতটা নিচে নামলো, সেই নিরিখে কিন্তু চার ভাগে ভাগ করছে, উচ্চস্বর, উচ্চ মধ্যস্বর, নিম্ন মধ্যস্বর এবং নিম্নস্বর। দেখো ই উ জিহ্বা সর্বোচ্চ স্থানে থাকছে, এ ও তার ঠিক নিচ থেকে উচ্চারিত হচ্ছে, অ হ্যাঁ তার ঠিক নিচ থেকে উচ্চারিত হচ্ছে, এবং আ যখন আমরা উচ্চারণ করছি একেবারে নিচ থেকে উচ্চারিত হচ্ছে। তাই আকে আমরা বলছি নিম্নস্বর, ই উকে আমরা বলছি উচ্চস্বর, এ ওকে আমরা বলছি উচ্চ মধ্যস্বর, অ একে আমরা বলছি নিম্ন মধ্যস্বর। এবার জিহ্বার সম্মুখ আর পশ্চাৎ অবস্থান মানে এবার কিন্তু জিহ্বার উপরে ওঠা নিচে নামা নয়, জিহ্বার সামনে এগিয়ে আসা আর পেছনে সরে যাওয়া। এই নিরিখে আমরা তিন ভাগে ভাগ করছি, কি কি? সম্মুখ স্বর ই এ আ, যখন জিহ্বা কোথায় যাচ্ছে না জিহ্বা যখন সামনের দিকে এগিয়ে আসছে, তাই এই তিনটেকে আমরা বলছি সম্মুখ স্বর। উ ও অ এটা যখন উচ্চারণ করছি আমরা জিহ্বা কোথায় যাচ্ছে না পেছন দিকে সরে যাচ্ছে, তাই এই তিনটাকে আমরা বলছি পশ্চাৎ স্বর। আর যখন আমরা আ উচ্চারণ করছি তখন জিহ্বা সামনেও যাচ্ছে না, জিহ্বা পেছনেও যাচ্ছে না, জিহ্বা কেন্দ্রীয় স্থানে অবস্থান করছে, তাই আকে আমরা বলছি কেন্দ্রীয় স্বর হলো। এবারে এটা জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ জ্ঞান। এবারে মুখবিবরের শূন্যস্থান, মুখবিবরের শূন্যস্থান অর্থাৎ এই সাতটা স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখবিবরে কতটা, অর্থাৎ আমাদের মুখবিবরের ভেতরে কতটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এই নিরিখে এই সাতটা স্বরধ্বনি অর্থাৎ সাতটা স্বরধ্বনি উপরে আমি লিখে রেখেছি, এই সাতটা স্বরধ্বনিকে আমরা আবার কিন্তু চার ভাগে ভাগ করি। কি কি না দেখো ভালো করে, সংবৃত স্বর, অর্ধ সংবৃত স্বর, অর্ধ বিবৃত স্বর, আর কি না বিবৃত স্বর। একটু ভালো করে তোমরা ভাববে, সংবৃত অর্থাৎ মুখবিবরে ফাঁকা জায়গা থাকে না বললেই চলে। আমরা যখন ই উ উচ্চারণ করি, ই এবং উ এই দুটো স্বরধ্বনি উচ্চারণ করি তখন দেখবে আমাদের মুখবিবরের ভেতরে ফাঁকা জায়গা থাকে না বললেই চলে, তাই এই দুটো স্বরধ্বনিকে আমরা বলছি সংবৃত স্বর। এবার অর্ধ সংবৃত মানে ঠিক পুরোপুরি মুখবিবর বন্ধ নয়, সামান্য পরিমাণ ফাঁকা। যখন আমরা এ ও উচ্চারণ করি তখন দেখবে যে সংবৃত অবস্থার থেকে একটু উন্নতি ঘটে এবং মুখবিবরে সামান্য পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়, তাই এ ওকে আমরা বলছি সংবৃত স্বর। এবার আমরা বলছি অর্ধ বিবৃত স্বর, কোনটা না যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় মুখবিবরের ফাঁকা জায়গার পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়ে কিন্তু পূর্ণ মাত্রায় বৃদ্ধি পায় না, সেই দুটোকে সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলছি অর্ধ বিবৃত স্বর। কোনটা কোনটা না অ এ, এই দুটো উচ্চারণের সময় মুখবিবরের শূন্যস্থানের পরিমাণ আরো বেশি পরিমাণে বেড়ে যায়, তাই এই দুটোকে আমরা বলছি অর্ধ বিবৃত স্বর। আর যখন আমরা আ উচ্চারণ করছি তখন কি হচ্ছে না আমাদের মুখবিবরে সব থেকে বেশি ফাঁকা জায়গা তৈরি হয়, তাই এই আকে আমরা বলছি বিবৃত স্বর। আমার এবার একটু হাতের দিকে তাকাবে তোমরা সবাই, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। ই উ উচ্চারণ করছি, দেখো মুখবিবরটায় কোনো ফাঁকা জায়গা থাকছে না, এ ও ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, অ এ আরো বেশি ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, আ সব থেকে বেশি জায়গা তৈরি হচ্ছে, তাই ইউকে আমরা বলছি সংবৃত আর আকে বলছি আমরা বিবৃত। আমাদের আর অল্প সামান্য আলোচনা আছে, যেটা করে আজকের মতো আমি শেষ করব, সেটা হচ্ছে ওষ্ঠের গতি প্রকৃতি, অর্থাৎ এই সাতটা উচ্চারণের সময় আমাদের ঠোঁট কোন দিকে যায়। এই সাতটা স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ওষ্ঠ কোথায় অবস্থান করে, এই নিরিখে এই সাতটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। কি কি না কুঞ্চিত স্বর, প্রসারিত স্বর, আর স্বাভাবিক স্বর।
স্বাভাবিক স্বর। কুঞ্চিত, প্রসারিত, স্বাভাবিক, অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটটা কুঞ্চিত হয়ে যায়, ছুঁচোর মতো হয়ে যায়, তোমরা নিশ্চয়ই বাড়িতে ছুঁচো দেখেছো, সেগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত স্বর। কোনটা? না উ, ও, অ, এই তিনটি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি মুখবিবরে আমাদের ওষ্ঠটা ছুঁচোর মতো হয়ে যায়, উ, ও, অ, অর্থাৎ ওষ্ঠ কুঞ্চিত হয়ে আসে, তাই এদেরকে বলা হচ্ছে কুঞ্চিত স্বর। এবার আসি ই, এ, এ, এই তিনটি উচ্চারণের সময় কি হয়? ওষ্ঠ প্রসারিত হয়ে যায়, তাই এই তিনটাকে আমরা বলছি প্রসারিত স্বর। দেখো ই, এ, এ মানে কি? ওই ভেড়া যখন ভ্যা করে তখন যে যখন ভেড়ার মুখের আকৃতি হয়, আমরা যখন এ উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটটা কিন্তু সেভাবে প্রসারিত হয়ে যায়, তাই এদেরকে আমরা বলছি প্রসারিত স্বর। আর যখন আমরা আ উচ্চারণ করছি তখন আমাদের ওষ্ঠ কুঞ্চিতও হচ্ছে না, প্রসারিতও হচ্ছে না, স্বাভাবিক স্থানে অবস্থান করছে, তাই আকে আমরা বলছি স্বাভাবিক স্বর। অর্থাৎ তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে আমাদের যে সাতটা মৌলিক স্বরধ্বনি রয়েছে তার কিন্তু ক্লাসিফিকেশন জিহ্বার অবস্থান অনুযায়ী হতে পারে, মুখবিবরের শূন্যস্থান অনুযায়ী হতে পারে এবং ওষ্ঠের গতি প্রকৃতি অনুযায়ী হতে পারে। তোমরা বই খুলবে, তোমাদের বইয়ের মধ্যে বিষয়টা দেওয়াই রয়েছে, কিন্তু তোমরা যখন পড়বে তখন একটু জোরে উচ্চারণ করে পড়বে, তাহলে বিষয়গুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমাদের স্বরধ্বনি শেষ হয়ে গেল, পরের দিন আমরা ব্যঞ্জনধ্বনিতে প্রবেশ করব। কেমন? তাহলে রাখি, ধন্যবাদ।